হ্যালো, নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি রাসেল স্যার আজকে গতির সমীকরণ নিয়ে এবং বাধাহীন পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে ক্লাস নেওয়ার জন্য, আলোচনা করার জন্য পদার্থবিজ্ঞান ক্লাসে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো গতি, ইংরেজিতে মোশন বলা হয় গতি। প্রথম আমাদেরকে জানতে হবে গতি কি। যখন আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করতে যাব, তাহলে ফার্স্ট অফ অল সবার আগে আমাদেরকে গতি সম্পর্কে জানতে হবে। গতি কি? গতি হচ্ছে কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তন। আচ্ছা, অবস্থার পরিবর্তনটা কিভাবে? যখন কোন একটি বস্তু একটা স্থান থেকে সময়ের সাথে সাথে তার পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থান পরিবর্তন করে, তখন আমরা বলি যে বস্তুটি গতিশীল। তাহলে দেখো, মহাজাগতিক বিশ্বে সবকিছুই গতিশীল, যদিও বা আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে মনে হয় অনেক কিছুই স্থির। যেমন ধরো, আমি এখন এই বাসায় আছি, ক্লাসে আছি, তুমি তোমার বাসায় আছো, যে যেখানে আছে আমাদের মনে হচ্ছে আমরা বসে আছি, কোনো গতি নেই, কিন্তু পৃথিবীটা তীব্র গতিতে ঘুরছে আমাদেরকে নিয়ে। এখন কথা হচ্ছে, কেন আমরা গতিটা অনুভব করছি না? এই কারণে গতির সংজ্ঞাতে আমরা দেখেছি যে যখন কোন একটি বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন করে পারিপার্শ্বিকের সাপেক্ষে, তখন আমরা বলি বস্তুটি গতিশীল আছে। এখন কথা হচ্ছে, দেখো, যখন আমরা এই ক্লাসে বসে আছি পৃথিবীর উপরে, এখন পৃথিবী শুদ্ধ আমাদেরকে নিয়ে, পুরো পৃথিবীটা, ঘরটা শুদ্ধ নিয়ে একসাথে ঘুরছে। তাহলে এখানে আমরা সবাই একসাথে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি। মনে করো, আমরা যখন একটা বাসে যাতায়াত করি, দেখবে বাসে যদি 10 জন 20 জন লোক থাকে, তাহলে দেখবে তোমার পাশে বসা লোকটি এবং তুমি একজনের সাপেক্ষে কোন স্থান পরিবর্তন করছো না। সেক্ষেত্রে তোমরা একে অন্যের প্রেক্ষিতে তোমাদের কারো কোনো গতি নাই। কিন্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে দেখো, তুমি বাইরের গাছপালা, ঘর বাড়ি সবকিছু দেখো, সেগুলির সাপেক্ষে তোমরা স্থান পরিবর্তন করে চলে যাচ্ছ। সেক্ষেত্রে পারিপার্শ্বিকের সাপেক্ষে পুরো বাসটাই গতিশীল, কিন্তু বাসে অবস্থানকারী ব্যক্তিগুলি একে অন্যের ক্ষেত্রে কেউ গতিশীল নয়। এখন আসে আমরা গতির সমীকরণগুলি দেখি। এখানে দেখো, গতির সমীকরণগুলি জানতে হলে আমাদেরকে প্রথমে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, যেগুলি একটা একটার সাথে সম্পর্কিত। যেমন দেখো, ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ মানে কোন একটা বস্তুর শুরুতে যে বেগটি থাকে সেটাকে মেজার করা হয়, ইউনিট হতে মিটার পার সেকেন্ড। তারপরে শেষ বেগ, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে বস্তু যে বেগটা অর্জন করে সেটাকে বলে শেষ বেগ, সেটাও মিটার পার সেকেন্ডে। এ মানে ত্বরণ। ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে তোমার বস্তুর বেগ পরিবর্তনের হার। বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ দুই রকম হতে পারে, ধনাত্মক এবং ঋণাত্মক। যখন কোন একটা বস্তুর বেগ পরিবর্তনের হারটা ধনাত্মক হয়, অর্থাৎ বাড়তে থাকে, তখন আমরা সেটাকে বলি ধনাত্মক ত্বরণ বা ত্বরণ। আর ঋণাত্মক ত্বরণটাকে আমরা এখানে মন্দন বলা হয়। মন্দনটা হচ্ছে যখন কোন একটা বস্তু গতিশীল অবস্থা থেকে ধীরে ধীরে তার গতিটি কমতে থাকে, হ্যাঁ, অর্থাৎ বেগ হ্রাস পেতে থাকে, তখন আমরা বলি ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে ত্বরণ হচ্ছে কি? বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এখন আসি আমরা, দেখো ত্বরণ কিভাবে বের করা যায়। শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করে সময় দিয়ে ভাগ করলে তুমি ত্বরণ পেয়ে যাবে। এখানে অন্যান্য টার্মগুলি দেখো, টি মানে সময়, বস্তু যে সময়টায় নেয়, যে সময় পর্যন্ত বস্তুটি তার ভ্রমণে থাকে। আর এস হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা মিটারে কাউন্ট করা হয়। কারণ হচ্ছে, সরণ হচ্ছে কি? একটা বস্তু নির্দিষ্ট সময় পরে কতটুকু দূরত্ব অতিক্রম করলো বা কতটুকু তার অবস্থানের পরিবর্তন ঘটলো, সেটা আমরা এস দিয়ে বের করতে পারবো। ওকে, এখন আসো ভি, ফার্স্ট ইকুয়েশন।
প্রথম সমীকরণটা হচ্ছে ভি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কয়টি টার্ম এখানে সম্পৃক্ত? একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ এই চারটা মধ্যে যদি তুমি যে কোনো তিনটা তোমার জানা থাকে, বাকিটা তুমি এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারবে, বা এই সমীকরণটাকে রিঅ্যারেঞ্জ করে বিভিন্নভাবে তুমি বের করতে পারবে। তারপর আসো এস। এস মানে কি? সরণ। বস্তুটি কতটুক অবস্থা পরিবর্তন ঘটালো নির্দিষ্ট সময়ে, সেটা বের করার জন্য তোমাকে ব্যবহার করতে হবে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে দেখো তুমি একটা, দুইটা, তিনটা, চারটা টার্ম জড়িত, যে কোনো তিনটা জানলে বাকিটা তুমি বের করতে পারবে। তারপর আসো ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as। তাহলে এখানেও দেখো তুমি চারটা টার্ম একটার সাথে একটা সম্পৃক্ত, যে কোনো তিনটা জানা থাকলে তোমার বাকিটা তুমি বের করতে পারবে। এই গেল গতির তিনটি সমীকরণ, যেগুলি শুধুমাত্র আমরা যখন রৈখিক গতির ক্ষেত্রে আমরা এগুলি বের করতে পারবো। আরেকটা জিনিস এখানে s ইকুয়াল টু ভিটিও হতে পারে, যখন সেটা তোমার সুষম ত্বরণে থাকবে। যখন বস্তু সুষম ত্বরণে থাকবে তখন তোমার আর সুষম বেগে থাকবে, তখন তোমার আর ত্বরণের প্রয়োজন হবে না। বস্তু যখন সুষম বেগে, আই মিন ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে, তখন তুমি আর ত্বরণের প্রয়োজন হবে না, তখন তুমি s ইকুয়াল টু ভিটি দিয়ে সরাসরি বের করে ফেলতে পারবে। অর্থাৎ যেহেতু এখানে সুষম বেগে আছে, মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে এখানে ত্বরণ নাই। সুতরাং এখানে আমাদেরকে এর কাছে যেতে হচ্ছে না, সরাসরি আমরা s ইকুয়াল টু ভিটি দিয়ে আমরা বস্তুর অবস্থার পরিবর্তন বের করে ফেলতে পারবো, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবো। এবার আসি আমরা বাধাহীন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি ঘটছে, ফ্রি ফলিং বডির ক্ষেত্রে কি হচ্ছে। দেখো এখানে দেখো ঠিক আগের গতির সমীকরণগুলোর সাথে রিলেটেড, শুধু কিছু টার্মস একটু পরিবর্তন হয়ে গেছে। কারণ কোনো বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, পড়ন্ত বস্তু মানে কি? অবশ্যই পড়ন্ত বস্তু মানে এটা উপর থেকে নিচের দিকে পড়ছে। আচ্ছা, বাধাহীন মানে কি? যখন কোন একটা বস্তুকে তুমি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেবে, কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে ছেড়ে দেবে, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের ফলে এটা পড়তে থাকবে। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাভিটেশনাল স্ট্রেংথের আন্ডারে সেটা নিচের দিকে পড়তে থাকবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো এটা পরিবর্তন হয়ে যাবে জিতে। কারণ এখানে যেই ত্বরণটা ঘটছে সেটা কার কারণে ঘটছে? সেটা অভিকর্ষজীয় ত্বরণ। এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তারপরে যেহেতু এস অতিক্রান্ত দূরত্ব বা অবস্থার পরিবর্তন বস্তুর, সেটা এখানে যেহেতু সে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যেখানে যাক না কেন সেটা একটা উচ্চতা সে ট্রাভেল করছে, ভ্রমণ করছে, এই জন্য এইচ। এখানেও এর ক্ষেত্রে জি বসবে। আর দেখো এখানেও ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, অর্থাৎ এ এর স্তরে জি এবং এস এর স্থানে এইচ বসেছে। আচ্ছা, এখন দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তু সবসময় তিনটি ল মেনে চলে, তিনটি সূত্র মেনে চলে। অর্থাৎ যে কোনো দুটি বস্তুকে যদি তুমি নির্দিষ্ট উচ্চতা থেকে বাধাহীনভাবে ছেড়ে দাও, একটা যদি পাখির পালক একেবারে হালকা, আর একটা যদি পাথর স্টোন তুমি ছেড়ে দাও নির্দিষ্ট উচ্চতা থেকে, তাহলে তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে, যদি সেখানে কোনো বাধা না থাকে। আই মিন যদি সেটা ভ্যাকুয়ামে হয়, অর্থাৎ শূন্য মাধ্যমে হয়। আমরা এমনিতে দেখি সাধারণত তুমি যদি একটা 3 তলা বিল্ডিং এর উপর থেকে একটা পাখির পালক আর একটা বা একটা কাগজ টুকরা এবং একটা পাথরকে যদি তুমি ছেড়ে দাও, পাথরটি আগে মাটিতে পড়ে যাবে। তাহলে তোমার মনে হতে পারে তাহলে একই দূরত্ব কিভাবে তারা অতিক্রম করলো? এই ক্ষেত্রে তো এখানে বাতাসের একটা বাধা ছিল, ঘর্ষণ ছিল। এজন্য পাথরটা তার ভরের কারণে সে কি করেছে, বাধাটা দ্রুত অতিক্রম করতে পেরেছে বলে সে দ্রুত মাটিতে পড়ে গেছে। কিন্তু তুমি যদি ভ্যাকুয়ামে ছেড়ে দাও তাদেরকে, অর্থাৎ বাধাহীনভাবে যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, এই জন্য এখানে বলা হয় যে বাধাহীন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে দুইটা বস্তুই একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে প্রথম সূত্র, এই জন্য আমি এখানে ডট ডট দিয়েছি। তারপর দেখো 2 নম্বরটা হচ্ছে বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বৃদ্ধিটা সময়ের সাথে সাথে সমানুপাতিক। অর্থাৎ
সময়ে যত বাড়বে বেগও তত বাড়তে থাকবে। 3 নম্বরে আসে দেখো এইজ প্রপোর্শনাল টু স্কয়ার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। এই 3টি সূত্র বাধাহীন পরন্ত বস্তুর ক্ষেত্রে, যে কোনো বাধাহীন পরন্ত বস্তু এই 3টি সূত্র মেনে চলে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করব এখানে, এই পরন্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে হচ্ছে। দেখো, যদি তুমি কোন একটা বস্তুকে নিচ থেকে উল্লম্বভাবে উপর দিকে নিক্ষেপ করো, সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে দেখো, তুমি বলটাকে ভূমি থেকে উপর দিকে উল্লম্বভাবে নিক্ষেপ করেছো, অর্থাৎ বলটি তখন অভিকর্ষিত ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে। এবং যেহেতু তুমি একটা বল দিয়ে সেটাকে নিক্ষেপ করেছো, তাহলে সেক্ষেত্রে এটার আদিবেগ কখনোই শূন্য হতে পারে না, কারণ তুমি একটা নির্দিষ্ট বেগে এটাকে উপর দিকে ছুঁড়ে মেরেছো। সেক্ষেত্রে জি এর মান অবশ্যই ঋণাত্মক ধরে নিতে হবে তোমাকে। তুমি যখনই কোনো নিউমেরিক্যাল প্রবলেম করবে, অর্থাৎ গণিত বা অঙ্কের সমাধান করতে যাবে, সেক্ষেত্রে তোমাকে সেটা মাথায় রাখতে হবে। কারণ তোমরা জানো, গণিত হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষা। ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। ইউ সি হিয়ার। তাহলে এখানে দেখো একটা জিনিস, যে যখন তুমি একটা বস্তুকে উপরের দিকে ভূমি থেকে উল্লম্বভাবে নিক্ষেপ করেছো, তখন নির্দিষ্ট একটা বেগে তুমি তাকে নিক্ষেপ করেছো, এই জন্য তার আদিবেগ কখনোই শূন্য হবে না। কিন্তু বস্তুটি একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে সেটা থেমে যাবে, অর্থাৎ তার সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যখন পৌঁছাবে, তখন তার শেষ বেগ হয়ে যাবে শূন্য। তখন তার শেষ বেগ হয়ে যাবে শূন্য। এই জন্য আমি এখানে v = 0 মিটার পার সেকেন্ড দেখিয়ে দিয়েছি। তখন সে আবার অভিকর্ষিত ত্বরণের কারণে, বলের কারণে সে নিচের দিকে পড়তে শুরু করবে। সেক্ষেত্রে দেখো, উপর থেকে যখন কোনো বস্তু ফ্রিলি নিচের দিকে পড়ে, বাধাহীনভাবে যখন তুমি ছেড়ে দেবে, সেহেতু এখানে আদিবেগ তার থাকবে শূন্য, কারণ তুমি এখানে কোনো বল প্রয়োগ করছো না। এখানে সে শুধুমাত্র অভিকর্ষিত বলের কারণে নিচের দিকে নামছে, অর্থাৎ অভিকর্ষিত বলের প্রভাবে সে ভূমির দিকে পড়তে শুরু করেছে। সেক্ষেত্রে আদিবেগ অবশ্যই 0 মিটার পার সেকেন্ড হবে। এবং যেহেতু সে অভিকর্ষিত ত্বরণের প্রভাবে নিচের দিকে আসছে, কারণে নিচের দিকে আসছে, আর অন্য কোনো বলের প্রভাবে নয়, সেক্ষেত্রে জি এর মান হবে ধনাত্মক, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেখানে এখানে ছিল -9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা বা অনেকে ভুল করে একটা জিনিস, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে অনেক সময় অনেকে মনে করে যে এটা শেষ বেগটা শূন্য হবে, যেহেতু সে ভূমিতে পড়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, কখনোই শেষ বেগ শূন্য হতে পারে না, কারণ ভূমিতে পড়ে যাওয়ার পরে তার শেষ বেগ নির্ণয় করা হয় না, কারণ ভূমিতে পড়ে যাওয়ার ক্ষেত্রে সে আর পরন্ত বস্তুর সূত্র মানছে না। সেক্ষেত্রে তার পরন্ত বস্তুর কোনো ল বা ইকুয়েশন তার মধ্যে কাজ করবে না। তাহলে আমাদেরকে শেষ বেগটা নির্ণয় করতে হবে ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে। তাহলে আজকে দেখো, আমরা এখানে গতির সমীকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। যখন রৈখিকভাবে কোনো বস্তু তার গতিশীল থাকে, তখন সেক্ষেত্রে কি সমীকরণগুলো আমরা ব্যবহার করব, পরন্ত বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করব, এবং পরন্ত বস্তুর কি সূত্রগুলি মেনে চলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা হলো এখানে দেখো, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টরা, অনেককে আমি দেখেছি ভুল করতে, তারা মনে করে যে কোন সময় জি এর মান ঋণাত্মক হবে, কোন সময় ধনাত্মক হবে, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ কি হবে। কেমন? তাহলে আশা করি তোমরা এই ক্লাসটাতে অনেক উপকৃত হবে, এবং আমি পরবর্তী ক্লাসে গতির সমীকরণের মাধ্যমে কিছু গাণিতিক সমাধান নিয়ে আসব। আশা করি তোমরা সেটাও দেখবে। তো আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবে সবাই।